কিছু বক্তব্য, তারপর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমরা উত্তর দেওয়ার সাধ্যমতো চেষ্টা করি। একদম। একটা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যে চ্যালেঞ্জ করেছিলেন, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে তো? ঠিক আছে, ঠিক আছে। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে চ্যালেঞ্জ করেছিলেন, শ্বেতপত্র প্রকাশ, তথ্য পরিসংখ্যান, 100 দিনের কাজ, আবাস, বাংলার বকেয়া এবং বিজেপি নেতারা যে মিথ্যা দাবিটা করে চলেছিলেন যে বাংলাকে নাকি তারা টাকা দিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় খোলাখুলি চ্যালেঞ্জ করেছিলেন। আজ 10 দিন পার হয়ে গেল, সে চ্যালেঞ্জের কোনো জবাব নেই। আমরা আরেকবার মনে করিয়ে দিচ্ছি যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিজেপির কোনো কোনো নেতা বলার চেষ্টা করছে তারা নাকি টাকা দিয়েছে, তারা নাকি বাড়ি অনুমোদন করেছে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব স্পষ্টভাবে বলে দিয়েছিলেন যে শেষ 3 আর্থিক বছরে কেন্দ্রীয় সরকার বাংলাকে এই খাতে কত টাকা দিয়েছে, তো তারা দিক, প্রকাশ করুক। ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলসটা মিডিয়ার কাছে দিয়ে দিক, কোন অ্যাকাউন্ট থেকে রাজ্যের কোন অ্যাকাউন্টে এসছে। তথ্য পরিসংখ্যান নিয়ে মুখোমুখি ডিবেট চেয়েছিলেন, কেউ আসেননি সাড়া দিয়ে। আমরা মনে করিয়ে দিচ্ছি 10 দিন হয়ে গেল, অভিষেকের চ্যালেঞ্জে বিজেপি সাড়া দিতে পারল না। আমরা বলছি এই যে মোদির গ্যারান্টি বরং দিদির গ্যারান্টি, কর্মসংস্থানের ক্ষেত্রেও মোদির গ্যারান্টি ভাঁওতা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্যারান্টিটা হচ্ছে বাস্তবসম্মত এবং কথা দিলে কথা রাখা হয়, সেটা কর্মসংস্থান তার একটা বড় ক্ষেত্র। 2014 সালে ক্ষমতায় আসার আগে বিজেপির প্রতিশ্রুতি ছিল বছরে 2 কোটি চাকরি, 2 কোটি। তাই যদি হয় তাহলে 10 বছর হয়েছে 2014 থেকে 2024, তাহলে 2 কোটি করে হিসাব হলে 20 কোটি। 20 কোটি চাকরি বিজেপি দেওয়ার কথা, সে কোথায় 20 কোটি? 20 কোটি তো চাকরি নতুন সৃষ্টি হয়নি, উল্টে কর্মচ্যুত কর্মহীনের সংখ্যা বেড়ে গিয়েছে। তারা 2014 সালে তাদের ইস্তেহারে 25 কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল, তারা কথা রাখেনি। 2023 সালে নরেন্দ্র মোদী তিনি নিজেই স্বীকার করেছিলেন 14 থেকে 23 এই 9 বছরে মাত্র 1 কোটি 20 লক্ষ চাকরি বা কর্মসংস্থান হয়েছে, যেটা আসলের 5% নয়। 2023 সালের অক্টোবর থেকে ডিসেম্বর মাসে 20 থেকে 24 বছর বয়সী যারা 20 থেকে 24, বেকারত্বের হার 45%, 45%। অর্থাৎ বেকারত্ব নরেন্দ্র মোদীর জমানায় ক্রমশ বেড়েছে। 25 বছরের কম বয়সী যারা স্নাতক, তাদের 42%, 42% বেকার। আর উল্টো দিকে বাংলায় বেকারত্বের হার জাতীয় গড়ের থেকে কম। বাংলায় বেকারত্বের হার জাতীয় গড়ের থেকে কম, বাংলায় কর্মসংস্থান এবং চাকরি সৃষ্টি হচ্ছে, সেই কারণে সারা দেশে বেকারত্বের যে শতাংশটা বাড়ছে সেটা বাংলায় এসে রিভার্স হয়ে গেছে, সেখানে কিন্তু এটা কমের দিকে। বাংলায় 2 কোটি কর্মসংস্থানও সৃষ্টি হয়েছে। ফলে আমরা বলতে চাইছি যে মোদির গ্যারান্টি বনাম দিদির গ্যারান্টি, তো মোদির গ্যারান্টি মানে মুখে শুধু প্রতিশ্রুতি, কাজে হচ্ছে না। চাকরি দেননি, কর্মসংস্থান দেননি, উল্টে চাকরি হারিয়েছে, কর্মসংস্থান হারিয়েছে, কর্মী সংকোচন হয়েছে, ছাঁটাই হয়েছে, বেতন সংকোচন হয়েছে, কর্মচারীদের আয় কমে গেছে। এটা হচ্ছে মোদির গ্যারান্টির নমুনা। আর বাংলায়
দেশের মধ্যে এই প্রতিকূল অবস্থা সত্ত্বেও বাংলায় বেকারত্ব বৃদ্ধির জাতীয় যে গড় সেটা বাংলা এসে বিপরীতমুখী হয়ে যাচ্ছে। এখানে কর্মসংস্থান এবং চাকরি বাড়ছে, ফলে আমরা বলছি কর্মসংস্থানের ক্ষেত্রেও দিদির গ্যারান্টিটাই কথা দিলে কথা রাখেন, গ্রহণ করার মতো কোনো অবস্থাতে মোদির গ্যারান্টির কোনো ভ্যালু নেই। এবং দেশকে যে বিপুল সংখ্যক বেকার নরেন্দ্র মোদীর সরকার উপহার দিয়েছেন, এটা একটা কলঙ্ক। দেশের সর্বকালীন কর্মসংস্থানের ক্ষেত্রে একটা সংকট চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় গোটা দেশের মধ্যে বাংলার মুখ্যমন্ত্রী, বাংলা আমাদের রাজ্যে তার উল্টো ছবি দেখাতে সক্ষম হয়েছেন। মহুয়া মৈত্রর বাড়ি বেরোলেন সিবিআই আধিকারিকরা, এবং ভোটের আগে দেখা যাচ্ছে যে ফিফল ইডি সিবিআই আইটি তিনজন একসাথে বিভিন্ন জায়গাতে এই তল্লাশিগুলো চালাচ্ছে। আমরা পরিষ্কার বলছি, সিবিআই এবং ইডিকে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যবহার করা হচ্ছে অবিজেপি বা বিজেপি বিরোধী শক্তিকে দমন পীড়নের জন্য। এবং তৃণমূল কংগ্রেস এই প্রশ্নে বিজেপির গলার কাঁটা। সেই কারণে ইডি সিবিআই এভাবে তাদের অপপ্রয়োগ চলছে। মহুয়া মৈত্র পার্লামেন্টারি কমিটি যেটা হয়েছিল সেখানেও কিন্তু তার বিরুদ্ধে একটা বড় সড় চক্রান্ত হয়েছে মহুয়া মৈত্রর বিরুদ্ধে। কেন হয়েছে না, মহুয়া মৈত্র নরেন্দ্র মোদী এবং বিজেপি সরকার কেন্দ্রিক কিছু দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন। প্রধানমন্ত্রী এবং বিজেপি সংক্রান্ত দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন মহুয়া মৈত্র। সেই কারণে মহুয়াকে টার্গেট করা হয়েছিল। সংসদীয় কমিটি যখন তাকে ডেকেছিল, তাকে কিছু অশ্লীল ইঙ্গিতকারী প্রশ্ন করেন বিজেপির সব লোকজনেরা। মহুয়া মৈত্রকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেওয়া হয়নি, তাকে দোষী সাব্যস্ত করে দেওয়া হয়। বিজেপি মরিয়া হয়ে গেছিল সংসদ থেকে মহুয়া মৈত্রকে বার করতে হবে, এবং সেই ষড়যন্ত্রের যে চিত্রনাট্য সেটাই চলছে, সেটা এবার সিবিআই কে লেলিয়ে দেওয়া হয়েছে। আমরা পরিষ্কার বলে রাখছি, মহুয়া মৈত্র আমাদের প্রার্থী, তিনি লড়বেন, লড়ছেন, জিতবেন, এবং এই চক্রান্তের মুখের উপর জবাব কৃষ্ণনগরের মানুষ এবং বাংলার মানুষ দিয়ে দেবেন। তিনটে সেন্ট্রাল এজেন্সিকে একসাথে ব্যবহার ভোটের আগে, এটা কি কোথাও অপোজিশনের প্রতি চাপ তৈরি করার কৌশল? আমরা বলছি, এই যে সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স, এনআইএ, এই ধরনের এজেন্সিগুলোকে যে এইভাবে ব্যবহার করা হচ্ছে, দিল্লির মুখ্যমন্ত্রীকে যেভাবে ইডি দিয়ে অ্যারেস্ট করে নেওয়া হলো, যেভাবে পশ্চিমবঙ্গে এজেন্সির মিসইউজ করে এজেন্সির তৎপরতা বাড়ানো হচ্ছে, এটা থেকে প্রমাণ হচ্ছে বিজেপি মরিয়া হয়ে গেছে তাদের হার বাঁচাতে। বিজেপি সমস্ত দিক থেকে খবর পাচ্ছে দিল্লির মসনদে বিজেপি ফিরছে না, সেই জন্য তাদের এত মরিয়া ভাব, সেই জন্য তাদের এত হিংস্র চেহারা। সমস্ত রকম নাক নোক দাঁত বার করে বিজেপি ঝাঁপিয়ে পড়েছে, এবং সব সেন্ট্রাল এজেন্সিকে এইভাবে মিসইউজ করা হচ্ছে যে একজন দিল্লির মুখ্যমন্ত্রীকে সেখান থেকে ধরে নেওয়া হচ্ছে, পশ্চিমবঙ্গ হচ্ছে ওদের গলার কাঁটা। এই জায়গায় সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স তাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে। এটাই প্রমাণিত হচ্ছে বিজেপি রাজনৈতিকভাবে আত্মবিশ্বাসী নয় মানুষের প্রতি। বাংলার মানুষ তাদের বিজেপিকে যে সমর্থন করছেন না, এটা বিজেপি বুঝে গিয়েছে। সেই কারণে মরিয়া হয়ে তারা এই হিংস্র আচরণ করছে। বিজেপি বলছে মাফলারের পর এবার হাওয়াই চুক্তি। এগুলো সব আমরা দীর্ঘদিন ধরে খুঁজে আসি। আমরা আবার বলছি যে এই বিজেপি যাদেরকে দুর্নীতিগ্রস্ত বলেছিল, অসমের হেমন্ত বিশ্ব শর্মা,
অধিকারী প্রাইভেট লিমিটেডের শুভেন্দু অধিকারী, নারায়ণ রানে, অজিত পাওয়ার, যেই তারা বিজেপিতে যোগ দিয়ে দিয়েছেন তখন তারা বড় নেতা হয়ে গেছেন। আর বিজেপি এইভাবে এক একজনকে তাদের যাদের তারা টার্গেট করে নেবে, এইভাবে তারা দাগিয়ে দেবে, এইভাবে তারা মেলাইন করবে, এইভাবে তারা চাপ দেবে। আর যারা মেরুদণ্ড খুইয়ে বিজেপির কাছে আত্মসমর্পণ করে বিজেপিতে নাম লেখাবে, তারা সঙ্গে সঙ্গে বিজেপির নেতা হয়ে যাচ্ছে। ফলে বিজেপি আগে এর কৈফিয়ত দিক যে তারা যাদের দুর্নীতিগ্রস্ত বলেছেন, হেমন্ত বিশ্ব শর্মা, শুভেন্দু অধিকারী, নারায়ণ রানে, অজিত পাওয়ার, এরা কি করে রাতারাতি বিজেপির নেতা হয়ে গেলেন? তখন তাদের দুর্নীতির অভিযোগ কোথায় থাকে? সিপিএম এবং কংগ্রেস স্পষ্ট অভিযোগ করছে যে কেজরিওয়ালের অ্যারেস্টের পর প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করা যায়, কিন্তু এই রাজ্যের ক্ষেত্রে সেই নরম কেন হয়ে গেছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম কংগ্রেস আর সিপিএম দুটো অতৃপ্ত আত্মা, ওদের অনুযায়ী কি সমস্ত ওদের ইচ্ছা মতো হবে? বিজেপি যতটা পারছে ঝাঁপিয়ে তৃণমূলকে ডিস্টার্ব করছে, অপপ্রয়োগ করছে, কিন্তু যে জায়গাটা তারা কোনোভাবে জুড়তে পারছে না, অভিষেককে এত হ্যারাস করেছে, কিন্তু যদি ন্যূনতম কিছু না থাকে তো হচ্ছে না। তাহলে এই সিপিএম, এই স্টেট কংগ্রেস, এদের এই দ্বিচারিতা কেন? এই কংগ্রেস, স্টেট কংগ্রেস বিজেপির দালাল, বিজেপির এজেন্ট, কেন দ্বিচারিতা? তৃণমূলের কাছে যদি কেউ আসে সিবিআই ইডি, তখন হচ্ছে আনন্দ, আনন্দ, তখন সিবিআই ইডি ভালো। আর যখন সর্বভারতীয় কোনো কংগ্রেস নেতার বাড়িতে সিবিআই ইডি যায়, তখন সিবিআই ইডি খারাপ, আর এরা নাকি ইন্ডিয়া জোটের শরিক। ফলে এই কারণেই আমরা ইন্ডিয়া জোটে 100 বার আছি, সর্বভারতীয় ক্ষেত্রে আছি, আর বিজেপির দালাল সিপিএম, বিজেপির বি টিম রাজ্য কংগ্রেসকে 1 ইঞ্চি জমি বাংলায় আমরা ছাড়বো না। কোনলাকে ইলেকট্রাল বন্ড নিয়ে প্রশ্ন করছে যে ফিউচার গেমিং সংস্থা তারা 542 কোটি টাকা দিয়েছে তৃণমূল কংগ্রেসকে, বিরোধীরা ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছে এই বিষয়ে। আমি একটা খুব স্পষ্ট করে বলি, এই যে বন্ড, ইলেকশন বন্ড, এই বন্ডটা তো বিজেপি শুরু করেছে, বিজেপি আইনটা করে এনেছে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে, 9 দশক ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য হচ্ছে ইলেকশনটা স্টেট ফান্ডিং এ হোক, কালো টাকা, বিপুল টাকা, এই খরচাগুলো বন্ধ হোক, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের দাবি এবং থিওরি, যে স্টেট ফান্ডিং এ ইলেকশন হোক। তো বিজেপি তো শোনেনি, তো বিজেপি এই নতুন নিয়মটা এনেছে বন্ড, তাহলে বাকিরা আমরা সেই নিয়মটা মেনেছি। আমি খুব স্পেসিফিক্যালি বলে রাখি, কারা তৃণমূলকে কত দিয়েছে তৃণমূল কংগ্রেস জানতো না। কোন কোম্পানি তৃণমূল কংগ্রেসকে টাকা দিয়েছে এটা তৃণমূল কংগ্রেস জানতো না, কারণ কেন্দ্রের নিয়ম অনুযায়ী কোন কোম্পানি বন্ড কিনবে, ধরা যাক 10 দিনের জন্য খোলা, কেউ সেই বন্ড তৃণমূল ভবনের সামনে বক্স, তৃণমূল ভবনে বক্স রাখা থাকতো, যারা দিতে চেয়েছেন তারা সেই ড্রপ বক্সে দিয়ে গেছেন, এবং সেখানে শুধুমাত্র একটা আলফা নিউমেরিক্যাল কোড, সেখানে কিন্তু কোথাও বলা থাকতো না কোন কোম্পানি বা কে হচ্ছে দাতা। ফলে দেশে এই সিস্টেমটা বিজেপি করেছে। বিজেপি জানতো তাদেরকে কে দিচ্ছে, কারণ বিজেপির হাতে সিবিআই আর ইডি আছে, বিজেপি তাদের পাঠিয়ে একটা প্রসেসে এনে টাকাটা নিতে পেরেছে। কিন্তু তৃণমূলের হাতে কিন্তু সিবিআই ইডি ছিল না, ইনকাম ট্যাক্স ছিল না। তৃণমূল কংগ্রেস জানতো না কোন সংস্থা কত টাকা দিচ্ছে। আমাদের ড্রপ বক্স রাখা ছিল নিয়ম মেনে, আমরা সেটা খুলেছি, সেখান থেকে যা বন্ড পাওয়া গেছে নিয়ম মতো, কোনো ব্যক্তিগত অ্যাকাউন্টে নয়, রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টির অ্যাকাউন্টে সেটাকে জমা দেওয়া হয়েছে, সেটা এনক্যাশ হয়েছে, যা হয়েছে নিয়ম মতো হয়েছে। ফলে এর অমুকের কাছ থেকে কেন তৃণমূল নিয়েছে, তমুকের কাছ থেকে কেন তৃণমূল নিয়েছে,
এই প্রশ্নটা প্রযোজ্যই নয়, কারণ তৃণমূল কংগ্রেস জানে না যে তৃণমূল কংগ্রেসকে কারা চাঁদা দিয়েছেন। হতেই পারে কেউ বিজেপিকে দিচ্ছেন, তারা আরো একাধিক দলকে দিচ্ছেন, হতে পারে কারো তৃণমূলের উন্নয়ন বা তৃণমূলের কাজ ভালো লেগেছে, নানা কারণ থাকতে পারে। কিন্তু তৃণমূল কংগ্রেস কারোর সঙ্গে বার্গেন করে সিবিআই ইডি ইনকাম ট্যাক্স পাঠিয়ে কেন্দ্রীয় সরকারের বরাত দিয়ে সেখান থেকে বন্ড কিনিয়ে টাকা নেয়া, যেটা বিজেপির পক্ষে সম্ভব, কারণ ক্ষমতাটা তাদের হাতে, তৃণমূলের হাতে ক্ষমতাও নেই, তাই তৃণমূল সে কাজ করেনি। থ্যাংক ইউ। এবার ডক্টর সেন পরে বলছেন, বাংলাটা সেরে নাও আগে। চন্দ্রনাথ সেনের বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি দাবি করছে বা সূত্র মারফত জানা যাচ্ছে যে নগদ পাওয়া গেছে 120 লক্ষ টাকা এবং খুব কম তল্লাশি ছিল। না, এটা তো একটা তদন্তের বিষয়। প্রথম কথা, ওটা কি পাওয়া গেছে সেটাও আমরা নিখুঁতভাবে জানি না, কারণ মন্ত্রীর সঙ্গে আমরা এখনো তিনি কি বলবেন। দুই হচ্ছে, যদি পাওয়া গিয়ে থাকে সেটা মন্ত্রী বলতে পারবেন যে ওটা কিসের টাকা, তাই তিনি যদি সেটা তার অ্যাকাউন্টে দেখিয়ে থাকেন বা সেই টাকাটা কেন কোথায় আছে তিনি যদি তার যুক্তিগ্রাহ্য কারণ দেখিয়ে দেন, টাকা থাকা মানেই তো খারাপ হতে পারে না। এখন সেটা যতক্ষণ না জানা যাচ্ছে ততক্ষণ কোনো একটা সূত্র মারফত কিছু বলা হলো আর সেটাকেই খারাপ ধরে নেওয়া হলো, এটা কিভাবে ধরবো? ফলে মন্ত্রী কি বলেন দেখি আমরা। শুভেন্দু অধিকারী কিন্তু টুইট করেছেন, উনি বলছেন যে ইলেকশন কমিশনকে বলবো যে এমন দলদাস আইএস রা আছেন মানে তাদের অবিলম্বে ভোটের কাছে সরিয়ে দিন। একটু ইন্টারাপ্ট করছি, ডব্লিউবিসিএস এই শব্দটার প্রতি ভীষণ স্ট্রেস দেওয়া হচ্ছে। এর আগে দেখা গেল 4 ডব্লিউবিসিএস ডিএম কে সরানো হয়েছিল, কালকে কিছু আইএস অফিসারের লেভেল অফ র‍্যাঙ্কিং নিয়ে কোশ্চেন তোলা হয় এবং আজকে এই প্রসঙ্গে আবার তিনি এসেছেন। আমি আবার একটা কথা বলি, এটা একটা কেন্দ্রের ক্ষমতার অপব্যবহার করে দিশাহীন রাজনীতি, মানসিক অবসাদ, প্রার্থী পাচ্ছে না বিজেপি, লোক জোগাড় হচ্ছে না, জোড়াতালি দিয়ে একটা কোনো ক্রমে প্রার্থী তালিকা করার একটা চেষ্টা হচ্ছে। নিশ্চিতভাবে ভোটে গোহারা হারবেন শুভেন্দু অধিকারীরা জানেন, সেই কারণে একটা নির্বাচিত সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তাদের আধিকারিকদের বদল করতে হবে, বদলি করতে হবে এবং বিজেপির পছন্দের লোকদের বসাতে হবে। আমরা পরিষ্কার বলছি, মানুষ দেখছেন, একজন অফিসার বদলাও, 100 অফিসার বদলাও আর 1000 অফিসার বদলাও, ভোটার তালিকাটা তো আর বদলাতে পারবে না। ভোটার তালিকা বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের ভোট দেবেন। শুভেন্দুরা এই সিবিআই পাঠাও, ইডি পাঠাও, অফিসার বদলি করো, এই নিয়ে ব্যস্ত থাকুক, আর মানুষের সঙ্গে সেতু বন্ধন করে সিটগুলো জিতে নিয়ে যাবে তৃণমূল কংগ্রেস। শুভেন্দু অধিকারী নিজে সিবিআই এর এফআইআর নেম, বিজেপিতে গেছে নিজের অ্যারেস্ট থেকে বাঁচতে, গ্রেফতারি থেকে বাঁচতে। বিজেপি ওকে চোর বলেছিল, ওর ভিডিও বিজেপি দেখিয়েছিল। এখনো বুঝতে পারছে পায়ের তলা থেকে মাটি সরছে, ও বুঝতে পারছে লোকসভা নির্বাচনে তৃণমূল বিপুল সাফল্য পাবে। ও দেখতে পাচ্ছে আদি বিজেপিরা সেফ বিজেপি কমিটি করে ওর নামেই পোস্টার দিচ্ছে, শুভেন্দুর বিরোধী পোস্টার দিচ্ছে বিজেপিরা। এই সব থেকে নজর ঘোরাতে এদিক ওদিক ঘুরছে আর দু চারটে কুৎসা, অশালীন মন্তব্য, অমার্জিত বক্তব্য সব করে বেড়াচ্ছে। পোস্টার কি ভোট বাক্সে প্রভাব ফেলবে? এই বিভাজন, এটা কি বিভাজন যেটা পুরনো বিজেপি পোস্টার দিয়েছে সুরেন্দ্রবাবুর বিরুদ্ধে, এটা কি ভোট বাক্সে শেষ করে প্রতিফলিত হবে বলে মনে করছেন? না না, বিজেপি মানেটা কি, পশ্চিমবঙ্গে বিজেপি মানেটা কি? পশ্চিমবঙ্গে বিজেপির যে গ্রোথ সেটা তো মূলত বামেরা কমে গেছে, কংগ্রেস কমে গেছে, তাদের অনেকটা ভোট বিজেপি পেয়ে গেছে। ফলে ওই জায়গাটা একটা বিজেপির বিষয় আছে। আর যারা পুরনো দিন থেকে বিজেপি করেন, আমাদের সঙ্গে তাদের নীতিগত আদর্শগত একটা লড়াই আছে, আদর্শগত লড়াই বিজেপির সঙ্গে। কিন্তু যারা পুরনো দিন থেকে বিজেপি করেন তারা দেখছেন যে কিছু লোক হঠাৎ এই দল ওই দল থেকে এসে তাদের দলটাকে হাইজ্যাক করে নিয়েছে, নেতৃত্ব নিয়ে নিচ্ছে, লাগাম ধরে নিচ্ছে। পুরনো বিজেপিরাই অপমানিত, পুরনো বিজেপিরা কোণঠাসা, পুরনো বিজেপিরা নমিনেশনের লিস্টে নেই। তো ফলে আত্মসম্মান থাকলে কোনো পুরনো বিজেপি নেতা কর্মী সমর্থক
তারা কেউ বিজেপিকে ভোট দেবেন না। গতকাল আপনারা রাজ্যপালের এগেইনস্টে কমপ্লেইন করেছিলেন ইসিতে, আজকে রাজ্যপাল বলেছেন যে তিনি সংবিধান পড়েছেন, সংবিধান বিরোধী কোনো কাজ করছেন না। পঞ্চায়েত ইলেকশনে ব্যাপক হিংসা হয়েছে, রাজ্যপাল সেখানে শান্তি এনেছিল এবং তিনি নির্বাচন প্রক্রিয়া হস্তক্ষেপ করছেন। এবং আরেকটা পোর্টাল চালু করেছেন লোকসভা যার নাম। না, আমরা পরিষ্কার বলছি এটা যে নির্বাচনটা নির্বাচন কমিশনের দায়িত্বে। লোকসভা নির্বাচন হচ্ছে জাতীয় নির্বাচন কমিশন এর দায়িত্বে। এখানে রাজ্য সরকার বা রাজ্যপাল প্রশাসনিক ক্ষেত্রে এনাদের কোনো ভূমিকা নেই। ফলে এখানে যদি কোনোভাবে রাজ্যপাল কোনো পদক্ষেপ নিতে চান, তিনি কোনো নিজের ভূমিকা তৈরি করতে চান, সেই দায়িত্ব কিন্তু কোনো নিয়ম কানুন রীতিনীতি রাজভবনকে দেয়নি। ফলে আমাদের বক্তব্য খুব পরিষ্কার, নির্বাচন আচরণবিধি শুরু হয়ে গিয়েছে, নির্বাচন ঘোষিত হয়েছে, জাতীয় নির্বাচন কমিশন এখন দায়িত্বে রয়েছেন। ফলে এখানে রাজভবন এমন কোনো পদক্ষেপ যেন না করে যেটা, যার দায়িত্বটা রাজভবনের নয়, যেটা নির্বাচন কমিশনের দায়িত্ব, সেখানে অনুপ্রবেশ করাটা এটা নিয়ম নীতি রীতি কোনোটাই সামঞ্জস্যপূর্ণ হবে না। একটা হচ্ছে যে আজকে সিপিএম এর সেকেন্ড লিস্ট প্রকাশ হচ্ছে পাকিস্তান এবং তারা জানাচ্ছে কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ হয়ে তারা এবার রাজনীতি করছে। আমি সিপিএম কে আবার বলছি, কমরেড মোহাম্মদ সেলিম, আপনাদের এইটুকু দম নেই 42টা ক্যান্ডিডেট দেওয়ার। আপনারা নাকি 34 বছর সরকারে ছিলেন। কমরেড মোহাম্মদ সেলিম, আপনারা নাকি ঘুরে দাঁড়াচ্ছেন। কমরেড মোহাম্মদ সেলিম, আপনারা নাকি ইনসাফ যাত্রা করছেন। 42টা ক্যান্ডিডেট দেওয়ার মুরদ নেই আপনার। আপনি শুধু নিজে দাঁড়াবেন বলে সুজন চক্রবর্তীকে গ্যারেজে পাঠাচ্ছেন। ও তো সিপিএম এর গোষ্ঠীবাজি চলছে, বিজেপিতে যেরকম গোষ্ঠীবাজি। আমরা যেমন শুনছি দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে তুলে আনার জন্য শুভেন্দুরা মরিয়া, কে জিতবে দলের মধ্যে সেটা দেখতে হবে। বিজেপি হারবে, কিন্তু ক্যান্ডিডেটের মধ্যে কার ক্যান্ডিডেট নমিনেশনে জিতবে। সিপিএম এরও সমান, সেলিমকে ভোটে লড়তে হবে। অধীর চৌধুরীর সাপোর্ট চাই, সেই জন্য সুজন চক্রবর্তীকে বলি দাও, সান্ত্বনা পুরস্কার দিয়ে দমদমে পাঠিয়ে দাও, যেখানে সৌগত রায় বিপুল ভোটে জিততে চলেছেন। তো ফলে এটা ভূতেরও ভবিষ্যৎ আছে, কিন্তু সিপিএম আর কংগ্রেসের কোনো ভবিষ্যৎ নেই এ রাজ্যে। 21 সালে শূন্য পেয়েছিল আলাদা লড়ে, সরাসরি ভোট। বিজেপি দেশকে ডোবাচ্ছে, অর্থনীতি ডুবিয়েছে, সমাজকে ডোবাচ্ছে, তার বিরুদ্ধে লড়ছে তৃণমূল কংগ্রেস। যারা বিজেপিকে হারাতে চায় তারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে। সিপিএম আর কংগ্রেসকে একটা ভোট দেওয়ার অর্থ বিজেপির পারপাস সার্ভ করে দেয়া, সে কাজ বাংলার মানুষ করবে না। আর এদের 21 সালে তো লড়েছিল এই সিপিএম, এই কংগ্রেস, আইএসএফ জোট করে, তো সিপিএম শূন্য, কংগ্রেস শূন্য, বাংলার মানুষের দ্বারা প্রত্যাখ্যাত। নেড়া একবার বেলতলায় যায়, সেলিম আর অধীর চৌধুরী বারবার বেলতলায় যায়, তাহলে এবারও শূন্য হবে। লাস্ট হচ্ছে নওশাদ সিদ্দিকীর অবস্থা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হচ্ছে। কিছুদিন আগেও বলেছিলেন যে এবার লড়বো, এখনো পর্যন্ত নিশ্চয়তা নেই যাচ্ছে। দেখুন, না নওশাদ সিদ্দিকী একটা আলাদা দলের বিধায়ক। নওশাদ সিদ্দিকী তিনি একটা আলাদা দল চালান তারা। ফলে রাজনীতির বক্তৃতার সময় নানা রকম কথা বলতে পারেন, কিন্তু ক্যান্ডিডেট দেওয়াটা একটা হাইলি টেকনিক্যাল ব্যাপার। কোথায় দেবেন, কিসের ভিত্তিতে দেবেন, তাদের সম্ভাবনা কতটুকু, এটা সম্পূর্ণ তাদের সিদ্ধান্ত। ফলে তারা কোথায় ক্যান্ডিডেট দিচ্ছেন আর কোথায় দিচ্ছেন না, এই নিয়ে নওশাদ সিদ্দিকীর উপর আমি কোনো মন্তব্য করব না। নরম দেখাচ্ছে অবস্থা। নরম মনে হচ্ছে। আরে নরম বা গরমের কি আছে? নওশাদ সিদ্দিকী তিনি একটা দল চালান আইএসএফ। সেই আইএসএফ একবার তাদেরকে নিয়ে সিপিএম কংগ্রেস সব লড়েছিল। ফলে সব সিপিএম শূন্য পেয়েছে, কংগ্রেস শূন্য পেয়েছে, নওশাদ সিদ্দিকী জিতেছিলেন। দেখুন, ওনারও বাস্তব নিশ্চয়ই উনি দেখেছেন চারপাশ, এই কংগ্রেস সিপিএম এর কথাবার্তা শুনলে টুনলে কি হয় ইত্যাদি ইত্যাদি। এবার ওনাদের দল, ওনারা কোথায় প্রার্থী দেবেন কোথায় দেবেন না, এটা সম্পূর্ণ তাদের স্বাধীন সিদ্ধান্ত। ফলে এ ব্যাপারে কেন মন্তব্য করতে যাব?
আপনারা গভর্নরের কাছে কালকে ইলেকশন কমিশনে চেপে দিয়েছেন, এটা কেন? আর সেটাই তো বললাম যে রাজ্যপাল তিনি ইলেকশন প্রসেসের মধ্যে তিনি যে একটা পোর্টাল খুলছেন বা তিনি ল অ্যান্ড অর্ডার নিয়ে যে কথা বলছেন বা তিনি পাবলিককে ইলেকশন এই সময়টায় তার সঙ্গে যে যোগাযোগ করতে বলছেন, আমরা রাজ্যপালকে বলছি যে মাননীয় রাজ্যপাল ইলেকশন প্রসেসটা ইলেকশন কমিশনের দায়িত্বে। ফলে এই সময় আপনি কোনো কিছু করতে পারেন না, নিয়ম নীতিতে রাজভবনের কোনো স্লট ইলেকশনের ক্ষেত্রে নেই। ফলে রাজ্যপাল যদি রাজভবনকে ব্যবহার করে এই ধরনের কোনো স্লট তিনি তৈরি করতে যান, তো সেক্ষেত্রে নিয়ম কানুন মেনেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আপত্তি জানিয়েছে। ওনাদের গার্ডেন রিচে বিল্ডিং বিপর্যয়ের পর ওখানে একটি স্কুল মদিয়ালি স্কুলেও সেই একই অবস্থা, ওই জন্য ছাত্রছাত্রী এবং অভিভাবকরা তারা খুব উদ্বিগ্ন রয়েছে। না না, গোটা বিষয়টা ওখানে তো মেয়র গেছেন, মেয়র পুরোটা দেখছেন, মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম তিনি গোটা এলাকাটার বিষয়ে আরো যা যা কি অভিযোগ আছে বা যে বাড়িগুলি সম্পর্কে একটু উদ্বেগ আছে গোটাটা ফিরহাদ হাকিম দেখছেন। থ্যাংক ইউ। ভুয়া আঙুলের যে ডিপোজিট তারিখে এখন নোটিশ পাঠাচ্ছে তাকে, এবং 28 তারিখ তাকে ভেঙে দেওয়া হবে বলে বলা হচ্ছে। না না, যেটা অভিযোগ এসছে না যদি পরেও হয়ে থাকে, কিন্তু এখন যখন নজরে এসছে নিশ্চিতভাবে যেটা করা উচিত সেটা পুরসভা করছেন। এতদিন হয়নি বলে আগামী দিনেও হবে না সেরকম তো কোনো বিষয় নেই। কোনোভাবে যদি নজর এড়িয়ে গিয়ে থাকে, তার জন্য যাদের গাফিলতিতে নজর এড়িয়েছে তারা যেমন সমালোচিত হবেন, ধিক্কৃত হবেন, তদন্তের মুখে পড়বেন, পাশাপাশি সমস্যাটার তো সমাধানও ফিরহাদ হাকিম করছেন। থ্যাংক ইউ। এটা সম্ভবত স্বরূপ বিশ্বাস এবং জুঁই বিশ্বাস জানিয়েছেন যে এটা একদম নির্বাচনের মুখে। জুঁই বিশ্বাস তো জানিয়েছেন, আমি যা দেখলাম যে ভোরবেলা দরজা ধাক্কাধাক্কি করে তারা ঢুকেছিলেন এবং তারা যা যা কোয়ারি ছিল সেগুলো সদুত্তর তারা দিয়েছেন বলে আমি অরূপ বিশ্বাস এবং জুঁই বিশ্বাস, স্বরূপ বিশ্বাস এবং জুঁই বিশ্বাস জানিয়েছেন যা দেখলাম। ফলে স্বরূপ এবং জুঁই এ ব্যাপারে তারা তাদের বক্তব্য রাখছেন, তারা জানিয়েছেন। আর বাকিটা ভোটের আগে আমাদের সংগঠকদের ব্যস্ত রাখার জন্য সেই জায়গায় কেন্দ্রীয় এজেন্সিকে অপব্যবহার এটা তো চলতেই থাকছে। Dada, in English now. Dada, this is Shaurik from PTI. আগে বলে নি। So good afternoon and welcome you all on behalf of All India Trinamool Congress. You know that it's almost 225 hours, that's almost 10 days, since our National General Secretary come Member of Parliament, Mr. Abhishek Banerjee, he has thrown a challenge to Bharatiya Janata Party after our Prime Minister falsely said that he has released funds for Bengal. But unfortunately, as BJP knows it very well, that statement was totally false. They didn't scare to accept the challenge of Abhishek Banerjee. Abhishek Banerjee said time and again that please come up with white papers. You tell me the date, you tell me the venue, I will be there. I am ready to face you. But unfortunately, as BJP knows that it is totally lie, they failed to accept the challenge thrown by Abhishek Banerjee. Secondly, when we are sitting on 23rd of March, Trinamool Congress has declared its candidates in all 42 seats in our state of West Bengal on 10th of March. But unfortunately, BJP, who claims to be the largest political party of the world, they are yet to announce their 23 candidates in our state of West Bengal, forget about the entire country. They are in search of candidates, and so far the candidature is concerned, their inner conflict is coming on the surface every day. Now, we know we are coming up with series of Modi guarantee, that is zero warranty in reality versus Didi guarantee. Today it's our third episode. Today our topic is job. You know, in 2014, Prime Minister Mr. Narendra Modi, he became Santa Claus and he gave some promises. Each of one was proved to be false later on.
one of which was 2 crores of employment per year. That is, it was supposed to be 25 crores of jobs, and it was given in their manifesto also. But unfortunately, in 2023, Modi government itself admitted that only 1.2 crore of jobs created since 2014. That is, it was only even less than 5% of the original guarantee. So once again, it proves is Modi guarantee, which is actually zero warranty. So far the unemployment rate is concerned, in our country, unemployment rate in the age group of 20 to 24, that is the youth. You know, recently Modi ji is talking about youth. They are talking for youth so much. But unfortunately, the unemployment rate in the age group of 20 to 24 years is 45% in October, December 2023. 42% of graduates under 25 years are unemployed. I repeat, 42% of graduates in the country who are under 25 years, they are still unemployed. Where on the contrary, unemployment rate in Bengal has been consistently below the national average. If you go through the data given by CMIE, that is Center for Monitoring of Indian Economy, in 2023, the national average of unemployment rate was 7.1%, whereas in Bengal, it was 4.8%. And in our state of West Bengal, under the leadership of our Chief Minister, Madam Mamata Banerjee, despite having COVID, despite facing so many non-cooperations from the central government, Bengal has created 2 crore jobs. Where India is facing 40 unemployment, the highest unemployment is last 45 years, despite facing COVID and so many non-cooperations from central government, under the leadership of Mamata Banerjee, this Trinamool Congress run government has created 40% employment. So Bengal has created 2 crores of jobs. Any question in English? After 14 hours of raid being conducted at Chandranath Sinha's residence by Enforcement Directorate, and news coming up from ED sources that his iPhone has been seized and some financial transaction has been looked into. And today we have seen that CBI conducting raid at residence of Mahua Moitros and his father in Kolkata, father's residence as well. What is your and your party's take on this? See, it's clear by now that usage of ED and CBI has increased by more than 365% since BJP came into power, out of which 95% against the opposition political parties. And you all know that after the announcement of election, after the model code of conduct came into force, across the country, BJP is utilizing its central agencies against all important political oppositions and the leaders of the opposition political parties out of their political vendetta. So it's quite clear that so far the election is concerned, BJP is scared of the mandate that is to be given by the people of India in the coming days. That's why they are utilizing these central agencies as their political tools. Kejriwal has been given a remand of 6 days. He was arrested day before and has been given a remand of 6 days. It is very unfortunate, and probably it is for the first time that a sitting chief minister, he and an important leader of the opposition India alliance, he has been arrested even after the announcement of election schedule because of sheer political vendetta. Because BJP knows they are going to lose in the coming election, that's why they are using these central agencies against the opposition political parties and the important opposition political leaders. Okay, thank you.